আসসালামু আলাইকুম। পড়ছি দ্বিতীয় পর্ব, ইলমা বেহেরোসের মায়ামৃগ। হীরাকান্তের হিংস্র প্রাণীর সংখ্যা অগণিত, যে কোনো মুহূর্তে বন্য জন্তুরা আক্রমণ করতে পারে। দ্বীপে প্রথম রাত্রি যাপনে একদল ভাল্লুকের মুখে পড়েছিল তারা। পূর্ব প্রস্তুতি না থাকায় প্রত্যেককে আহত হয়। ভাগ্যক্রমে সুলেমানের উপস্থিত বুদ্ধির জোরে তখনের মতো সকলে বেঁচে যায়। সেদিন থেকে রাতের দ্বিতীয় প্রহর থেকে প্রত্যেককে পালা করে গুহা পাহারা দেয়। আজ কুয়াশা নেমেছে, শীতকাল যেন দ্রুতই চলে এলো। তালিবুল দ্বিতীয় প্রহরে সুলেমানকে ডেকে তুললেন। তখন বাজে রাত 12টা। গভীর অরণ্য থেকে ভেসে আসছে নানা প্রজাতির কীট পতঙ্গ ও জন্তুদের ডাক। শোনা যাচ্ছে ঝর্ণার ছলছলানি। সুলেমানের গায়ে চাদর জড়িয়ে বাইরে বেরিয়ে আসে। ঝটকা হাওয়া এসে লাগে মুখে, উড়িয়ে নিয়ে যায় ঘুম। সে আগুনের পাশে গিয়ে বসলো। পাশে একটা রাইফেল ও দুটি ছুরি রাখা। কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ঘুরে দেখলো, টোটো দাঁড়িয়ে আছে। টোটো মাঝারি আকারের একটি নাদুস নুদুস কুকুর, তার গায়ের রং সাদা। সুলেমান এক হাত বাড়িয়ে টোটোকে কাছে টেনে নিল। দুজন চাদরের নিচে পাশাপাশি বসে দূর দিগন্ত তাকায়। কুয়াশা জড়ানো চাঁদের আলোয় চারপাশ রহস্যময় হয়ে উঠেছে। সুলেমান টোটোর মাথায় হাত বুলিয়ে বলল, তোর নাম তাহলে টোটো? টোটোর নিষ্পাপ চাহনি বুকের ফাঁক ফুকর গোলে হৃদয় ছুঁয়ে যায়। সুলেমান তার মাথায় হাত রেখে বলল, সুন্দর নাম। কে রেখেছে, ফ্লোরা নাকি অন্য কেউ? সে জানে টোটোর উত্তর পাবে না, তবু উত্তরের আশায় চেয়ে রইল। ক্ষণ মুহূর্তেই পর দ্বিগুণ উৎসাহ নিয়ে জানতে চাইল, তোর কি এখানে ভালো লাগছে? টোটো তার গায়ে ঘেঁষে শুয়ে পড়ে। মানুষের সর্বোত্তম বন্ধু হচ্ছে কুকুর। সুলেমান বহুবার ভেবেছে কুকুরকে সঙ্গী করবে, কখনো করে ওঠেনি। এই প্রথম সে কুকুরের সংস্পর্শে এসেছে। টোটো শরীরে হাত বুলিয়ে দিতে দিতে আবিষ্কার করলো, কীট পতঙ্গের ডাকাডাকি হারিয়ে যাচ্ছে দূরে, ধেয়ে আসছে নিস্তব্ধতার চাদর। হঠাৎ এমন হচ্ছে কেন? সে চতুর্দশী চোখ ঘুরিয়ে অন্ধকারের ঝাপঝড়ের আড়ালে দুই জোড়া চোখ দেখতে পেল। হলুদ চোখগুলো খুব তীব্র রং ধারণ করেছে। সুলেমানের ধারণা, যে প্রাণীগুলো তার দিকে তাকিয়ে আছে তা হলো হিংস্র শেয়াল। 3-4 দিন পূর্বে গফুর একটি শেয়ালকে হত্যা করেছিল। কিছুটা দূরে পাহাড়ের চূড়ায় আরো অনেকগুলো প্রাণীর কালো অবয়ব দেখা যাচ্ছে, তাদের চোখেও আলো প্রতিফলিত হচ্ছে। সুলেমান দ্রুত রাইফেল হাতে তুলে নিল। আশেপাশে থেকে হিস হিস শব্দ ভেসে আসছে। রাত গভীর হলেই সাপের আনাগোনা বেড়ে যায়। ধীরে ধীরে প্রাণীগুলো সরে গেল। এরা কি দল বেঁধে আক্রমণের পরিকল্পনা করছে? প্রশ্নটি মস্তিষ্কে উকি দিতে শিউরে উঠল সুলেমান। বুকের ভেতর উদ্বেগের প্রবল স্রোত বইতে থাকে। ঘোর বিপদের আশঙ্কায় তারা কেউ অরণ্যের ভিতরে প্রবেশ করেনি, তবু কোনো না কোনোভাবে এখানকার প্রাণীদের সঙ্গে সংঘর্ষ লেগেই রয়েছে। পরিকল্পনা অনুযায়ী 3 দিন পরেই দ্বীপ ছাড়ার কথা ছিল, অথচ আজ 8 দিন হয়ে গেল এখানে আটকে থাকায়। যথেষ্ট পরিমাণ গুলি মজুদ থাকায় গত দিনগুলো তাদের বিস্ময়ে কোনো ক্ষতি হয়নি। এখন গুলির সংখ্যা কমে অর্ধেকে নেমে এসেছে। আরো 8 দিন পার করতে হবে। তবে যদি বাহার ফিরে আসতে দেরি করে তখন কি হবে? সুলেমানের দুশ্চিন্তা হয়। অন্ধকারে দীর্ঘ রাত্রি শেষে ভোরের প্রথম সূর্য যে পবিত্র অপরূপ রূপের আভায় আকাশ রঙিয়ে তুলতে তা কোনোদিন দেখা হয়নি। ভেবেছিল দ্বীপে এসে দেখবে, কিন্তু চাইলেও সুলেমানের রাতের শেষ প্রহরে জাগতে পারে না। শরীরটা ম্যাচ করে। সে অলস ভঙ্গিতে হেঁটে গুহার অভ্যন্তরে প্রবেশ করে। ভিতরে একটি পথ পেরিয়ে বিশাল ছাদ। ছাদের নিচে 3টি চৌকি। একটাতে তালিবুল, জিহা আর বাকি দুটোতে গফুর ও সুলেমান ঘুমায়। ভেতরে দরজাহীন একটি কুঠুরে আছে, সেখানে বাহার ও শিরিনের জন্য চৌকি পাতা হয়েছিল। গফুরকে ডেকে বাইরে পাঠিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ফ্লোরার গঙ্গানি শুনতে পায়। সুলেমান কুঠুরিতে গিয়ে দেখে শিরিনও জেগে আছে। ফ্লোরা ঘুমের ঘোরে কান্নারত অবস্থায় বিড়বিড় করছে, মা মা, যেও না মা, মা। সুলেমানকে দেখে শিরিন ভ্রু উঁচিয়ে জানতে চায়, কি করব? সুলেমান চাপা স্বরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। শিরিন কথা অনুযায়ী কাজ করে। সঙ্গে ফ্লোরা শান্ত হয়ে যায়। তার ওষ্ঠে মিলল মৃদুল হাসি রেখা। শিরিন অবাক হলো। সুলেমান বলল, ও দুঃস্বপ্ন দেখেছিল। জ্ঞান ফেরার পর খেয়েছে? অল্প খেয়েছি, খুব দুর্বল ছিল। সকালে একটু বেশি খেতে বলিও। সুলেমান বলে চলে যাচ্ছে। শিরিন স্নেহদয় কোমল সুরে বলল, মেয়েটা দেখতে ভীষণ আদুরে। সুলেমান উত্তরে সৌজন্যমূলক হাসল। 2টি গাছের ডালে ডালে জোড়া দিয়ে পাতা হয়েছিল দোলনা বিছানা। দোলনার কারিগর সুলেমান। প্রকৃতির সাহায্যে যে কোনো কিছু সৃষ্টির প্রবল উৎসাহ তার।
দলে যখন যা লাগে বানিয়ে দেয়, যা পারে না পারে তাও বানানোর চেষ্টা করে। শিরিন দোলনা দেখে শিশু সুলভ আচরণ করে বসে, আহ্লাদ করে বলে, আমাকে বানিয়ে দিতে হবে, না হয় আমি রান্না বান্না করব না। অগত্যা সুলেমানকে আরেকটি দোলনা বানাতে হচ্ছে। সুলেমান যে গাছটিতে দোলনা তৈরি করছে তার উল্টো পাশে বসে আছে ফ্লোরা। তার মুখটা একেবারে ভগ্ন, বিষাদগ্রস্ত, অবসাদে আচ্ছন্ন। তবে ভালো খবর হচ্ছে ফ্লোরা তাদের ভয় পাচ্ছে না। সকালে নিজের মতো এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে, শুধু কারো সঙ্গে কথা বলছে না। সুলেমান দোলনার কাজ সম্পূর্ণ করে ফ্লোরার পাশে গিয়ে বসলো। দিগন্ত যেখানে গিয়ে মিশে গেছে নীল সমুদ্রের বুক, তা অপলক নয়নে দেখছে ফ্লোরা। সুলেমান বলল, তোমাকে একটা গল্প শোনাবো। ফ্লোরা তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল, সরিয়ে নিল দৃষ্টি। সে সুলেমানকে উপেক্ষা করছে। তবুও সুলেমান বলল, তখন দেশ জুড়ে যুদ্ধ চলছে। একটি ছেলের বাবা যুদ্ধে শহীদ হয়। চাচারা ছেলেটি ও তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন ছেলেটির বয়স 9 বছর। তাদের কোথাও ঠাঁই মিলল না। দুজন খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। ভাগ্যক্রমে এক বাড়িতে মা কাজ পায়। তাদের থাকার ব্যবস্থাও হয়, কিন্তু মালিক অত্যাচারী ছিল। 19-20 হলেই মা ছেলেকে একসঙ্গে পেটাতো। একদিন রাগে ক্ষোভে ছেলেটি মালিকের মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে বসে। সঙ্গে সঙ্গে মৃত্যু। মা নিজের সন্তানকে বাঁচাতে দোষ নিজের ঘাড়ে নেয়। মা বলে কথা, মা কি কখনো সন্তানের দুঃখ কষ্ট সহ করতে পারে? মায়ের মতো জগতে কেউ নেই। মায়ের ভালোবাসা সবচেয়ে সুন্দর ও সত্য। পুলিশ মাকে ধরে নিয়ে গেল। তারপর ছেলেটি এতিমখানায় বড় হয়। সে প্রতি রাতে স্বপ্ন দেখে, কেঁদে ওঠে, মা মা বলে কান্না করে। সে অপেক্ষা করে সেই আশায় একদিন তা মা ফিরে আসবে, ফিরে আসবেই। কিছু শব্দ উচ্চারণ করতে গিয়ে সুলেমান নাটক করে। ছেলেটি এখন কোথায়? তার মা কি ফিরেছে? ফ্লোরার কণ্ঠ শুনে সুলেমান চকিতে তাকালো। ভারী করুণ সুরে বলল, সে ছেলেটি আমি, তোমার সামনে বসে আছি, আর আমার বিশ্বাস একদিন মা ফিরবে। ফ্লোরার নিষ্পপ্ত চোখ দুটো যেন প্রাণ ফিরে পেল। সে আগ্রহ নিয়ে সুলেমানকে দেখছে। সুলেমান দীর্ঘশ্বাসের সঙ্গে বলল, আমার এই অতীত কাউকে বলিনি। নিজের দুঃখের কথা কাউকে বলতে ইচ্ছে করে না। মা ছাড়া পৃথিবীতে শূন্য লাগে, সবাইকে মনে হয় পর। কারো ভালোবাসা হৃদয় ছুঁতে পারে না। তোমাকে কেন যেন বলে ফেললাম, মায়ের কথা খুব মনে পড়ছে। ফ্লোরা কিছু বলার আগে সুলেমান চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ায়। ঘুরে দাঁড়াতেই শিরিনের মুখোমুখি হয়। সুলেমান হতমত্ত খেয়ে দ্রুত পায়ে হেঁটে অন্যদিকে চলে যায়। শিরিন তার পিছু নিয়ে বলে, বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলছো কেন? ফ্লোরা তাদের দুজনকে দিকে তাকিয়ে আছে। সুলেমান শিরিনকে আরেকটু দূরে টেনে নিয়ে বলল, কথা বলতে বললাম, তাই বলে এমন মিথ্যা কাহিনী? নিজের মাকে আসামি বানিয়ে একদম জেলে পাঠিয়ে দিয়েছো। মিথ্যা বলা ঠিক হয়নি ভাই, গফুরও অনেক মিথ্যা বলে। সুলেমান দোলনায় শুয়ে বলল, শোনো, মাঝে মধ্যে মিথ্যে বলতে হয়। সহানুভূতি হচ্ছে এক প্রকার অস্ত্র। এই অস্ত্র যে কারো মন নিয়ন্ত্রণ করতে পারে। কেউ যখন তোমার সহানুভূতি দেখাবে, তখন সে তোমার নিজের সবটা দিয়ে তোমার সঙ্গে মিশতে চাইবে, তোমাকে মায়া দেখাবে। তাছাড়া আমার ধারণা ফ্লোরার মধ্যেও মায়ের অভাববোধ আছে। ওর মা হয় মারা গিয়েছে, না হয় কোথাও চলে গিয়েছে। তাই তুমি মা হারানোর গল্প শোনালে, দুঃখ দুঃখ মিলে যাবে, আর ও তোমার সঙ্গে সহজ হবে, সঙ্গ দিবে। অবিশ্বাসের কি আছে? যদি আমার আন্দাজ ঠিক হয়, তাহলে ও যেচেই কথা বলবে, যা ইচ্ছে করো। তবে তোমার অভিনয় খুব কাঁচা ছিল। শিরিন কপট রাগ দেখিয়ে চলে যাচ্ছে। সুলেমান চিন্তায় পড়ে যায়, ভাবলো অভিনয় কি সত্যিই কাঁচা ছিল? সে ফ্লোরার দিকে তাকালো। ফ্লোরা আসছে। অভিনয়ে তাহলে কাঁচা ছিল না, বিশ্বাসযোগ্য আচরণই করেছে। তার ঠোঁট জুড়ে বিজয়ের হাসি ফুটে উঠল। সে চোখ বুজে বিশ্রামের ভান করলো। ফ্লোরা পাশে এসে দাঁড়িয়েছে। সুলেমান তার উপস্থিতি টের পাচ্ছে, অথচ চোখ খুলছে না। ফ্লোরা ধীর কণ্ঠে বলল, আই হেটস লায়ার। সুলেমান চক করে তাকালো, ভেবাচেকা খেয়ে বলল, মানে? ফ্লোরার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো পথে চলে যায়। সুলেমান হা হয়ে গেল। সে ফ্লোরার যাওয়ার পানে অনেকক্ষণ চেয়ে রইল। কাঁধ ঝাঁকিয়ে বলল, তাতে আমার কি? ঝর্ণার কলতানে ফ্লোরার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে। পাহাড়ের গা বেয়ে জলের ধারা মনোমুগ্ধকর সৌন্দর্য সৃষ্টি করে নেমে এসেছে নিস্তুতে। জল ছিটকে পড়ছে ফ্লোরার চোখে মুখে। দীর্ঘ পাহাড়ি ঝিরিপথ পাড়ি দেওয়ার পর সেই ঠান্ডা জল জুড়িয়ে দেয় প্রাণ। অথচ তার প্রাণ হয়ে উঠেছে রুক্ষ। পৃথিবীর সব সৌন্দর্য প্রশান্তি যেন তার বেলা বিপরীত কাজ করছে। অন্যান্য মানুষের কাছে ঝর্ণার কলতান ছন্দ, আর তার কাছে শুধুই পাহাড়ের কান্না। এক জায়গায় আটকে থাকতে থাকতে পাহাড়ের মনে কষ্ট জমেছে। তাই তো আজ আওয়াজ তুলে কাঁদছে। ঝর্ণার স্রোতের শব্দই পাহাড়ের করুণ আর্তনাদ।
ফ্লোরার মনে রাগ, দুঃখ, ঘৃণা একসঙ্গে জেগে ওঠে। সে জীবনের কোনো অর্থ খুঁজে পায় না, পৃথিবীর কোনো মায়া তাকে টানে না। নিঃশ্বাসে নিঃশ্বাসে অন্তর জ্বলে, দম আটকে আসে। সে কাঁদতে শুরু করে, হাত পা ছড়িয়ে কাঁদে। এই মুহূর্তে সে অন্য একটা মানুষ, সম্পূর্ণ অন্য চরিত্রে ডুবে গেছে। কর্ণকুহরে কান্নার শব্দ পৌঁছাতে গুহা থেকে বেরিয়ে এলো শিরিন। তার পরনে ট্রাউজার ও ফতুয়া, চুল হাত খোপা করতে করতে কান্নার শব্দ অনুসরণ করে ঝর্ণার দিকে উকি দিল। ফ্লোরা উন্মাদের মতো কাঁদছে, নিজের চুল নিজে টানছে। চাঁদ দেখে বিচলিত হয়ে উঠল শিরিন। সে তাড়াহুড়ো করে নিচে নেমে আসে, পাথরে পা লেগে মুখ থুবড়ে পড়ে গিয়ে দ্রুত নিজেকে সামলে নেয়। ছুটে যায় ঝর্ণার প্রান্তে। ফ্লোরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে, দুই হাঁটু ভাঁজ করে রেখেছে বুকের কাছে। সে এক হাতে ক্রমাগত পাহাড়ের গায়ে আঘাত করছে, গলা কাটা মুরগির মতো ছটফট করছে, যেন কেউ তার গায়ের জ্বলন্ত আগুন লাগিয়ে দিয়েছে। তার অদ্ভুত ব্যবহার দেখে শিরিন শঙ্কিত। শিরিন দ্রুত পানিতে নেমে গেল। অসংখ্য ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। ঝর্ণার পানির নিচে নেমে এসে পাথরের ওপর দিয়ে সমুদ্রে নেমে যায়। শিরিন ফ্লোরার নাম ধরে ডাকলো, ফ্লোরা, এই ফ্লোরা। ফ্লোরা শুনছে না। শিরিন কাছে এসে পিঠে হাত রেখে উদ্বিগ্ন সুরে বলল, কাঁদছো কেন? তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? ফ্লোরা এক ঝটকায় শিরিনের হাত ছড়িয়ে দেয়। এই মুহূর্তে তার মানসিক স্থিতি টলমাটাল। শরীরের ভিতর যেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলছে, মনেও ঠিক তাই। মস্তিষ্কে সেরাটোনিন ও ডোপামিন হরমোনের বেশি ক্ষরণ হলে মানুষের অবসাদগ্রস্ত হয়ে পড়ে। আর এই অবস্থায় চরম পরিস্থিতি আছে ফ্লোরা। সে এখন নিজের মধ্যে নেই, যা শিরিন ঠাউর করতে পারলো না, ঠাউর করার কথাও না। হচম্বিত ফ্লোরা পাথরের কপাল ঠুতকে থাকে। দৃশ্যটি দেখে শিরিনের বুক কেঁপে উঠল। নদীর মতো শান্ত মেয়েটার হঠাৎ এমন আচরণ কেন করছে? সে ফ্লোরাকে দুই হাতে জড়িয়ে ধরল। থামো, থামো, তুমি কি করছো? পাগল হয়ে গেছো? আল্লাহর দোহাই একটু শান্ত হও। ফ্লোরা থামলো না, উল্টো শিরিনের হাত খামচে ধরে চেঁচিয়ে বলল, ছাড়ো আমাকে, ছাড়ো। তার নখ ডেবে গেল শিরিনের হাতে। শিরিন ব্যথা সহ করতে না পেরে তাকে ছেড়ে দিল। কান্নায় বাধা দেওয়াতে ফ্লোরার রাগ, কান্নার দ্বিগুণ বেড়ে গেছে। সে কাঁদতে কাঁদতে এলোমেলো পায়ে ঝর্ণার স্রোতের নিচে গিয়ে দাঁড়ালো। ঝর্ণার জল প্রথমে তার মাথার উপরে আছড়ে পড়ে, তারপর চারপাশে ছড়িয়ে পড়ে। শিরিন দূর থেকে অনুরোধ করে বলল, ফ্লোরা, কেন এমন করছো? আমাকে বলো প্লিজ। ফ্লোরা পাহাড়ের গা খামচে ধরে উপরে ওঠার জন্য। ঝর্ণার পানিতে পাহাড়ের গা পিচ্ছিল হয়েছিল, তাই হাত ফসকে যায়। সে পুনরায় খামচে ধরলো। এই মুহূর্তে তার একটাই ইচ্ছে যে পাহাড়ে উঠবে এবং সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। শিরিনের মাথায় হাত রেখে উদ্ভভাগে তাকালো। ঝর্ণার প্রধান উৎস অনেক উপরে, দুর্গম ও দুর্ভেদ্য পথ পেরিয়ে সেখানে যেতে হয়। উপরে ওঠার আগে ভূমিতলের মসৃণতার জন্য পা হড়কে পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। নিচে ছড়ানো বড় বড় পাথর, পড়লেই মৃত্যু। শিরিন ভাবলো, মেয়েটার লক্ষ্য কি? সে কি করতে চাইছে? উপর উঠতে চাইছে কেন? শিরিন দৌড়ে গিয়ে ফ্লোরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনুনয় কণ্ঠে বলল, তোমার কি হয়েছে ফ্লোরা? কেন এমন করছো? কেন উপরে উঠতে চাচ্ছ? থামো এবার, প্লিজ থামো। ফ্লোরা নিজেকে ছাড়াতে ধস্তাধস্তি শুরু করে। পরস্পরের প্রতি বল প্রয়োগের কারণে পানিতে ঝপঝপ শব্দ হচ্ছে। শিরিন কিছুতেই ছাড়বে না। চোখের সামনে মেয়েটির সেই মৃত্যুর দিকে যেতে দিতে পারে? সুলেমান বারবার বলছে, ফ্লোরা মানসিকভাবে সুস্থ নয়, তার মনে ব্যাধি। সে ফ্লোরাকে জাপটে ধরে একপাশে টেনে নিয়ে এলো। ফ্লোরা ক্রোধে দাহে পড়ছে, তার নত সত্য জ্ঞান লোপ পেয়েছে। শিরিন ফ্লোরার উদ্গ্র মাথায় হাত বুলিয়ে দিতে উদ্যত হয়। ঠিক ওই মুহূর্তে ফ্লোরা শরীরের সবটুকু বল প্রয়োগ করে শিরিনকে ধাক্কা মারলো। শিরিন টাল সামলাতে না পেরে উল্টে পড়ে যায় পাথরের উপর। সঙ্গে সঙ্গে তার কপাল ফেটে অবিরত ধারায় রক্ত নির্গত হয়। সে বিকট চিৎকার করে পিছিয়ে গেল। রক্ত দেখে তার মুখশ্রী আতঙ্কে নীল রং ধারণ করেছে। সে ভয়ে কাঁদতে শুরু করে, চেঁচিয়ে উঠল, গফুর, গফুর। গফুরের উপস্থিতি নিকটস্থ কোথাও নেই। সুলেমানের দোলনায় গাঢ় নিদ্রায় তলিয়েছিল। চিৎকার শোনামাত্র সে জেগে ওঠে। হাতের কাছে রাইফেল না থাকা একটা শুকনো পুরো ডাল শিরিনের নিদান অনুসরণ করে পৌঁছে যায় ঝর্ণার কাছে। ওপর থেকে দৃষ্টিপাত করে দেখে শিরিনের মাথায় দুই হাত চেপে ধরে কাঁদছে আর গফুরকে ডাকছে। জল রক্তি লালিত। ঝর্ণার নিচে হতভম্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফ্লোরা। তার ঠিক পাশে ঝর্ণার স্রোত আছড়ে পড়ছে। চিকিৎসা সামগ্রী বলতে তাদের প্রত্যেকের সংগ্রহে ফার্স্ট এইড বক্স আছে। শিরিনের
রক্তপাত বন্ধ করতে পরিষ্কার তুলোর সাহায্যে অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে এরপর ব্যান্ডেজ করছেন তালিবুল। তাতে লাভ না হলে তিনি পাহাড় থেকে কিছু ঔষধি গাছ সংগ্রহ করে শিরিনের রক্তক্ষরণ বন্ধ করেন। গফুর রাইফেল নিয়ে তেড়ে মেরে গুহা থেকে বেরিয়ে এলো। ফ্লোরা গুহা থেকে দূরে এক কোনায় দাঁড়িয়ে আছে। তার পরনে শিরিনের সবুজ শার্ট, যা লম্বায় হাঁটু অব্দি, মাথার ওপর সূর্যের তাপ, গায়ের পোশাক চুল রোদে শুকিয়ে গেছে। তার চাহনিতে পরিষ্কার অনুশোচনা। অবুঝ টোটো পরিস্থিতি বুঝতে না পেরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গফুর রাইফেল ফ্লোরার দিকে নিশানা করে ধরল। গুলি ছোড়ার মুহূর্তেই সুলেমান ধাক্কা দিল। গুলিটি অন্যদিকে চলে যায়। গফুর সঙ্গে সঙ্গে সুলেমানের শার্টের কলার খামচে ধরে বলল, তুমি এখনো মেয়েটাকে বাঁচাবে? ও একটা সাইকো, শিরিনকে খুন করতে চেয়েছিল। গফুরের মানসিক অবস্থা সুলেমান বুঝতে পারছে। ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখলে কারোই মাথা ঠিক থাকে না। সে নরম স্বরে বলল, গফুর ভাই আমার কথা। গফুর চিৎকার করে উঠল, তুমি কোনো কথা বলবে না, সরে যাও। তুমি শান্ত হও, আমার কথা শোনো। কি বলবে তুমি? হ্যাঁ, কি বলবে? ওই মেয়েকে কেউ পাঠিয়েছে আমাদের খুন করার জন্য, এটা তুমি বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? সুলেমান গফুরের কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করলো, মেয়েটার বয়স কত হবে? 15 কি 16, বড়জোর 17, দেখতেও রোগা। তুই কখনো এমন কাউকে বেছে নিবি শত্রুকে খুন করতে? কখনো না। তাই আমাদের খুন করার জন্য ফ্লোরাকে কেউ পাঠিয়েছে এটা অন্তত ভাবিস না। গফুর ফ্লোরার দিকে কটমট করে তাকিয়ে বলল, আমি জানি না এই মেয়ে কে, কিন্তু আমার সহ করতে পারছি না। শিরিনকে কি করে আঘাত করলো? তুমি প্লিজ সরে যাও। গফুর গুলি করতে প্রস্তুত হয়। সুলেমান সামনে বুক পেতে দাঁড়িয়ে বলল, ফ্লোরা তো বলল ও ইচ্ছে করে করেনি। আমি তো আগেই বলেছি ওর মধ্যে কিছু সমস্যা আছে। এমন করিস কেন? ওর প্রতি এত কিসের দরদ তোমার? আমার শিরিনকে আঘাত করেছে। আমার শিরিনকে? গফুর কাঁদছে। শিরিন ওর কত যত্ন করেছে, খাইয়েছে, রক্ষা করেছে, আর ও কিনা স্বার্থপরের মতো সেই শিরিনকে আঘাত করছে। ছোট বলে কি সব অন্যায় মাপ? তুমি সরো ভাই, আল্লাহর দোহাই লাগে তুমি সরো। এই শয়তান মেয়েকে শেষ করতেই হবে, করতে দাও। গফুর সুলেমানকে ধাক্কা দিয়ে সরাতে চাইলো। সুলেমান এক চুলও নড়ল না। গফুর তার নিজের রাগ সংবরণ করতে পারলো না। সে সুলেমানের কপাল বরাবর রাইফেল ধরলো। আকস্মিক ঘটনায় জুহাদ আতঙ্ক হা করে যায়। গফুর সুলেমানের নেওটা, তার আদেশ ছাড়া কিচ্ছু করে না, বড় ভাইয়ের মতো সম্মান করে। আর আজ কিনা সুলেমানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। তালিবুল পেছন থেকে এসে গফুরের হাত থেকে রাইফেল কেড়ে নিলেন। গফুর ভাবে জুহাদ এই কাজ করেছে, তাই সে থাপ্পড় দিয়ে হাত তুলে পেছনে ফিরে তালিবুলকে দেখে চমকে যায়। মাথা নিচু করে আমতা আমতা করে বলল, সরি চাচা, আমি জুহাদ ভেবেছিলাম। তালিবুলের হাতে ফ্লোরার ব্যাগ। তিনি গফুরের কথার পেছনে কিছু বলবে না। ব্যাগটি ফ্লোরার দিকে ছুড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি তোমার ব্যাগ আর কুকুরটি নিয়ে এই মুহূর্তে এই এরিয়া ছেড়ে চলে যাবে। যেদিকে মন চায় সেদিকে যাবে, তোমার ব্যাপার। তুমি আমাদের আশেপাশে এসো না। সুলেমান কথা বলতে চাইলে তালিবুল হাত তুলে বাধা দিয়ে বলল, সে অসুস্থ হোক আর যাই হোক, আমাদের দেখার বিষয় না। আমরা নিজেরাই বিপদে আছি। কিভাবে এখান থেকে বেরিয়ে নিজ দেশে যেতে পারবো সেটা নিয়ে ভাবো। সুলেমান বলার মতো কিছু পেল না। সে তার দলের প্রতি অনুগত। ফ্লোরা টোটাকে ঘুম থেকে তুলে ব্যাগ নিয়ে পাহাড়ের বেয়ে নেমে এলো সমতলে। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় শিলাছড়ি পাহাড়ের নির্মবর্তী স্থানে। সে একেবারের জন্য পিছনে ফিরে তাকালো না। সত্যি কি মেয়েটা স্বার্থপর? তালিবুল গফুরের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলেন, শিরিন খুব স্ট্রং, দ্রুত ঠিক হয়ে যাবে। ও আমাদের সবার আদরের, কিছু হতে দেব না। আর ফ্লোরা আমাদের ছাড়া থাকলে এমনকি মারা যাবে। তোমার খুনের প্রয়োজন নেই। তালিবুল মিথ্যা বলেনি। ফ্লোরার কাছে কোনো অস্ত্রও নেই। সে শারীরিকভাবে শক্ত নয়, মানসিকভাবে সুস্থ নয়। কেউ রক্ষা না করলে যে কোনো মুহূর্তে জন্তুদের ভক্ষণ হবে। সুলেমানের বুকে একটা কাঁটা বিঁধে রইল।